প্রথমে দেখো নিউটনিয়ান বলবিদ্যা। নিউটনিয়ান বলবিদ্যায় প্রথম আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র দেখতে হবে। ভরবেগের সংরক্ষণশীল সূত্র m1v01 প্লাস m2v02 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। এখানে শেখার যে ব্যাপারটা হলো, তোমরা মনে রাখবে ভরবেগ কখনো পরিবর্তন হবে না। সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে সবসময় ভরবেগ সমান থাকবে, কিন্তু সংঘর্ষটি স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক সেটা তোমাকে বুঝতে হলে তুমি অবশ্যই সংঘর্ষের পূর্বে ইকে মানে গতিশক্তি ইকে 1 ইকুয়াল টু হাফ m1 v01 প্লাস হাফ m2 v02 স্কয়ার এবং সংঘর্ষের পরে EK2 ইকুয়াল টু হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। যদি EK1 ইকুয়াল EK2 হয়, EK1 ইকুয়াল EK2 হয়, তবে মনে রাখবে সংঘর্ষটি স্থিতিস্থাপক। সংঘর্ষটি স্থিতিস্থাপক মানে হচ্ছে সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে গতিশক্তি সমান। এটা তোমাকে বুঝতে হবে। অনেক সময় সংঘর্ষের ব্যাপারে দেখা যাচ্ছে দুইটা গাড়ি বা দুইটা বস্তু বা দুইটা রেলগাড়ি মুখোমুখি সংঘর্ষ যদি হয়, তাহলে সেক্ষেত্রে অনেক সময় একটা বস্তুর উপর যদি আরেকটা বস্তু ঢুকে যায়, তখন সেক্ষেত্রে আমরা এখানে ভরবেগ নির্ণয়ের জন্য এটা আমরা করতে পারি m1 v01 প্লাস m2 v02 ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু v। এভাবে আমরা মিলিত বেগ নির্ণয় করতে পারি। আমরা যেহেতু শর্টভাবে তোমাদের একটু আলোচনা করার চেষ্টা করছি, সেটা একটু মনে রাখবে যে এখানে সংঘর্ষ কাকে বলে? দুটি বস্তু যদি অল্প সময়ে হঠাৎ করে ব্যাপক পরিবর্তন ঘটায়, তাহলে তাকে আমরা বলবো কি? সংঘর্ষ। সংঘর্ষের ক্ষেত্রে দুইটা ব্যাপার, স্থিতিস্থাপক সংঘর্ষ আর হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে প্রথম বস্তুর শেষ বেগ v1 ইকুয়াল টু, দেখো v1 আমরা যদি f বলি মানে ফাইনাল, প্রথম বস্তুর শেষ বেগ m1 প্লাস m2 বাই এখানে m2 প্লাস m1 বাই m1 প্লাস m2 ইন্টু v01 প্লাস 2m2 বাই m1 প্লাস m2 ইন্টু v02। এটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে প্রথম বস্তুর শেষ বেগ। আর দ্বিতীয় বস্তুর শেষ বেগটা আমরা বলবো v2f ইকুয়াল টু 2m1 বাই m1 প্লাস m2 ইন্টু v01 প্লাস m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু v02। এই সূত্রের সাহায্যে আমরা স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তুর শেষ বেগ নির্ণয় করতে পারবো। এখানে আমরা পরবর্তী যে অংশটা আলোচনা করব, ঘাত বল, বলের ঘাত জিনিসটা কি। তোমরা ঘাত বল এবং বলের ঘাত সম্পর্কে যদি জানতে চাও, তাহলে আমরা বলবো অল্প সময়ে যদি খুব বড় মানের বল প্রযুক্ত হয়, তাহলে সেটাকে আমরা বলবো ঘাত বল। ঘাত বল হচ্ছে, দেখো ডেল পি ইন্টু ঘাত বল যদি আমরা বলি, সেটাকে আমরা বলি এফ ইকুয়াল টু এফ ডেল টি ইকুয়াল টু হচ্ছে ঘাত বল। ঘাত বল হচ্ছে বস্তুর ভরবেগের সমান, আমরা প্রমাণ করতে পারি। এফ ইকুয়াল টু কি আমরা জানি, এম এ ডেল টি, আবার এম ডেল ভি বাই ডেল টি ইন্টু ডেল টি কাটা, তাহলে এম v2 মাইনাস কি v1। এখানে একটু লক্ষ্য করো তোমরা যে কোনো বস্তুর ঘাত বল মানে বলের ঘাত, এটা আমরা বলবো বলের ঘাত। ঘাত বল হচ্ছে
যে অল্প সময় বড় মানে বল প্রযুক্ত হলে কি হচ্ছে ঘাত বল, আর বলের ঘাত হচ্ছে ঘাত বল এবং ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলা হয়। তাহলে এখানে একটু দেখো যে আমরা বস্তুর বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান আমরা এটা প্রমাণ করতে পারি। আমরা আরেকটি ব্যাপার তোমাদের দেখেছি ঘূর্ণনের ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করে দেখেছি, তোমরা অনেকেই পারো না। যেমন একটা ঘড়ি ঘন্টার কাটার দৈর্ঘ্য 0.7 মিটার, ঘন্টার কাটার দৈর্ঘ্য 0.7 মিটার হলে এই ঘন্টার কাটার কি রৈখিক বেগ এবং কৌণিক বেগ নির্ণয় করো। আমরা অনেক সময় বলি সেকেন্ডের কাটার কৌণিক বেগ নির্ণয় করো, রৈখিক বেগ নির্ণয় করো, মিনিটের কাটার কৌণিক বেগ নির্ণয় করো, রৈখিক বেগ নির্ণয় করো। আবার যদি সূর্যের চারদিকে পৃথিবীর চারদিকে চাঁদকে ঘুরতে 27.3 দিন সময়ের প্রয়োজন হয়, পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী দূরত্ব 3.2 × 10⁸ মিটার/সেকেন্ড হলে চাঁদের কৌণিক বেগ নির্ণয় করো এবং চাঁদের রৈখিক বেগ নির্ণয়। এই ধরনের ঘূর্ণন সংক্রান্ত যত ধরনের গাণিতিক সমস্যা আছে এগুলো তোমাদের একটু ভালো করে করতে হবে। আমি একটু সহজে শর্ট টেকনিকে বুঝিয়ে দিচ্ছি। আমরা জানি ওমেগা = 2π/t আর ভি = ওমেগা আর। তোমরা একটু সবাই লক্ষ্য করতে পারো যে এই সূত্রগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। ওমেগা = 2π/t আর ভি = ওমেগা আর। এই ওমেগা হচ্ছে কৌণিক বেগ, ওমেগা কৌণিক বেগ, আর ভি হচ্ছে কি রৈখিক বেগ। তাহলে কৌণিক বেগ কি, এখানে আমরা যে কোনো ঘূর্ণনশীল কোনো বস্তুর আমরা কৌণিক বেগ নির্ণয় করতে পারি, রৈখিক বেগ নির্ণয় করতে পারি। তাহলে যদি বলে একটি করে ঘন্টার কাটার, দেখো একটি করে ঘন্টার কাটার দৈর্ঘ্য যদি 0.7 মিটার হয় তাহলে এর কৌণিক বেগ কত আর রৈখিক বেগ কত বলছে ঘন্টার কাটা। তোমরা ঘড়ির দিকে যদি লক্ষ্য করো তাহলে একটা ঘন্টার কাটা তোমরা একটু বলো 12 থেকে আবার 12তে আসতে কত সময় লাগে বলো? 12 থেকে আবার 12তে আসতে কত সময় লাগে? কয় ঘন্টা সময় লাগে? 12 ঘন্টা সময় লাগে, তাই না? একটু খেয়াল করো। তাহলে আমার কৌণিক বেগ হচ্ছে 2π/12 × 3600 হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড। তাহলে আমরা দেখো আমরা পেয়ে গেলাম কি ঘন্টার কাটার কৌণিক বেগ। আবার যদি রৈখিক বেগ বের করতে বলে দেখো তাহলে ওমেগা 2π/t ইন্টু আমরা এই 8টা দিয়ে গুণ করে দিলে রৈখিক বেগ মিটার/সেকেন্ড এককে পেয়ে যাব। অনুরূপভাবে তোমরা একটু খেয়াল করো যদি এটা মিনিটের কাটা হয়, একটু বলো মিনিটের কাটা, মিনিটের কাটা 12 থেকে আবার 12তে আসতে কত সময়ের প্রয়োজন হয়? মিনিটের কাটা 12 থেকে 12তে আসতে কত সময়ের প্রয়োজন হয় বলো না কেন? মিনিটের কাটা 12 থেকে 12তে আসতে কত সময়ের প্রয়োজন হয় বলো? কত সময় লাগে? 60 মিনিট সময়ের প্রয়োজন হয়। 60 মিনিট সময়ের প্রয়োজন হয়, কারণ মিনিটের কাটা 12 থেকে আবার ঘুরে 12তে আসতে 1 ঘন্টা সময় লাগে। তাহলে তোমরা সেখানে মিনিটের কাটার ক্ষেত্রে তোমরা বের করতে পারবা 2π/ কত 12 না 2π/3600 অর্থাৎ 3600 সেকেন্ড রেডিয়ান পার সেকেন্ড। আর ভি = ওমেগা আর। যদি আর এর মান দেওয়া থাকে ধরো 0.9 মিটার দেওয়া থাকলো তখন আমরা কি এর রৈখিক বেগ নির্ণয় করতে পারবো। সেম সিস্টেমে পৃথিবীর চারদিকে চাঁদকে ঘুরে আসতে, পৃথিবীর চারদিকে চাঁদকে ঘুরে আসতে 27.3 দিন সময়ের প্রয়োজন হয়। পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী দূরত্ব 3.2 × 10⁸ মিটার হলে বলা হচ্ছে ওমেগা = হোয়াট, অর্থাৎ চাঁদের কৌণিক বেগ = হোয়াট আর চাঁদের রৈখিক বেগ = হোয়াট, এটা তোমাকে বললো। তাহলে আমরা কীভাবে করবো দেখো। তাহলে কৌণিক বেগ হবে 2π/t, 2π আমরা জানি 3.1416/t। চাঁদের ব্যাপারে তোমরা একটু বলো এখানে টি এর মানটা কত হবে? এই দিনকে আমাদের কোথায় নিতে হবে? সেকেন্ডে। 27.3 ইন্টু দিন 86,400। তাহলে আমরা এখানে কৌণিক বেগ পেয়ে গেলাম। রৈখিক বেগ ভি = কি ওমেগা আর। এখানে আমরা কি রৈখিক বেগ পেয়ে গেলাম। আমরা তোমাদের বলে দিলাম দেখো যে কোনো ভর্তি পরীক্ষায়, তারপরে তোমাদের কেন্দ্রীয় পরীক্ষায়, বুয়েট বলো, মেডিকেল বলো, ইউনিভার্সিটি বলো, পাবলিক ইউনিভার্সিটি বলো, যেখানে তুমি পরীক্ষা দিবে এই সংক্রান্ত একটা MCQ তোমরা পেয়ে যাবে। কিন্তু এই সংক্রান্ত একটা MCQ, তার মানে এটা তোমাকে ভালো করে কী করতে হবে? মনে রাখতে হবে।
তোমাদের মনে রাখাটাই কি, যদি তোমরা মনে রাখো ভালো একটা রেজাল্ট করতে পারবে, সেটা অবশ্যই কি আমরা মনে করব তোমাদের সফলতার কি প্রথম, আমরা মনে করব প্রথম সফলতা এইটাই হবে যে তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারো। ঠিক আছে, আমরা পরবর্তী যে অংশটা যাব, এখানে যদি একটু খেয়াল করো, তোমাদের জড়তার ভ্রামক নিয়ে তোমাদের একটু সমস্যা আছে। জড়তার ভ্রামক, তারপরে কি রৈখিক বেগ, জড়তার ভ্রামক, তারপরে চক্রগতির ব্যাসার্ধ, বিভিন্ন আকৃতির বস্তুর জড়তার ভ্রামক, বিভিন্ন আকৃতির বস্তুর চক্রগতির ব্যাসার্ধ, এগুলো আমরা অনেক সময় ভুলে যাই। আমি একটু সহজে তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো, জড়তার ভ্রামক যদি বলে, তাহলে সেখানে তোমরা একটু খেয়াল করো, জড়তার ভ্রামক হচ্ছে I = mr²। এই এমটা হচ্ছে বস্তুর ভর বা বস্তু কণার ভর, আর আর হচ্ছে কি ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব। এই যে দেখো, এটা হচ্ছে একটা অক্ষ, সবাই একটু খেয়াল করো, এটা হচ্ছে কি বস্তু কণার ভর, এটা হচ্ছে যে আর হয়, তাহলে এই কণার জন্য জড়তার ভ্রামক হচ্ছে mr²। কণার জন্য জড়তার ভ্রামক হচ্ছে কি mr²। আর যদি পুরো বস্তুর জড়তার ভ্রামক তোমরা নির্ণয় করতে চাও, তাহলে সেটা হবে I = summation of mr²। এখানে I, এখানেও আমরা I দিব, অর্থাৎ এখানে যদি কণার সংখ্যা 1 2 3 4 5 6 যত সংখ্যা হতে পারে, আর I দ্বারা আমরা সেই মানটা দিয়ে দেবো, সামেশন মানে যোগফল করে সমষ্টি। তাহলে আমরা কি বলবো, গুণনক্ষ থেকে কোন বস্তু কণার মধ্যে দূরত্ব এবং লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টিকে ওই কণার জড়তার ভ্রামক, ওই বস্তুর জড়তার ভ্রামক বলা হয়। আর যদি কণার বলা হয়, তাহলে আমরা সেখানে কণার ক্ষেত্রে একটা কণার কথা শুধু বলবো। এখন চক্রগতির ব্যাসার্ধটা কি, এটা নিয়ে তোমাদের একটু সমস্যা হয়, তোমরা অনেক সময় সমীকরণ দিয়ে সংজ্ঞা দিয়ে দাও। নো, একটু খেয়াল করো, এই বস্তুটার একটা ভর কেন্দ্র আছে, যেটাকে আমরা সমস্ত বস্তুর ভর। তাহলে এই ঘূর্ণনক্ষ থেকে এই কোণের মধ্যে দূরত্বকে আমরা যদি বলি কে, তাহলে ওই বস্তুর জড়তার ভ্রামক হচ্ছে, দেখো জড়তার ভ্রামক হচ্ছে I = mk²। তাহলে k = কি বলো, √/I/m। এ হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ, এ হচ্ছে তাহলে কি চক্রগতির ব্যাসার্ধ। একটু খেয়াল করবেন যে এই জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ নিয়ে, এই জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ নিয়ে আমাদের অনেক আলোচনা আছে। আচ্ছা, এখন আমরা বিভিন্ন আকৃতির বস্তুর জড়তার ভ্রামক, দেখো সোজা সরু দণ্ড, এই দণ্ডের যদি মধ্যবিন্দু দিয়ে জড়তার ভ্রামক আমরা নির্ণয় করতে চাই, মধ্যবিন্দু দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এটা একটা ক্ষুদ্র দূরত্ব x দূরত্বে আছে, ধরো dx, তাহলে আমরা এটার পুরা দৈর্ঘ্যটা আমরা বলবো এটা হচ্ছে L/2, এইটুকু L/2, L/2, এটুকু পুরোটা L। আর ভর যদি হয় m, তাহলে ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক, একটু খেয়াল করো সবাই, ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক dx = হচ্ছে, দেখো এটা ক্ষুদ্র অংশ, কিন্তু এইটুকুর জড়তার ভ্রামক আমরা নির্ণয় করতে, একটা কণার না, এখন এইটুকুর জড়তার ভ্রামক, তাহলে তুমি কীভাবে নির্ণয় করবা, এটা হচ্ছে di = m, ফুল বস্তুর ভর বাই বস্তুর দৈর্ঘ্য ইন্টু কতটুকু দূরত্বে আছে x² dx। এটা দিয়ে আমরা ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক নির্ণয় করতে পারবো। আর পুরো অংশের জড়তার ভ্রামক হচ্ছে I = ml²/12। এখন যদি চক্রগতির ব্যাসার্ধ বাইর করতে বলে, তাহলে লিখবো এখানে mk² = ml²/12, mm কেটে দাও, তাহলে k = হচ্ছে L/4√3, L/3×12 4√3। এটা হচ্ছে জড়তার ভ্রামক কিসের ক্ষেত্রে বলো তো, সহজ, এটা 2√2, তাই না, 2√3। এখন যদি এটা মাঝখান দিয়ে অক্ষ হয়, যদি এই অক্ষটা ধরো এখানে না দিয়ে এই প্রান্তে নিয়ে দিল, তাহলে প্রান্তে অক্ষ দিলে এটা x হয়ে যাবে, সব ঠিক আছে, কোনো সমস্যা নেই, পুরাটা দূরত্ব হবে L, পুরা দূরত্ব আমরা L দিয়ে দিব। আর এটা ঠিকই আছে, যদি ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক নির্ণয় করে, এই ক্ষেত্রে শুধু একটু চেঞ্জ হবে, ml²/3, এটা মনে রাখবে, ml²/3। আর এটা তাহলে হয়ে যায় কত হয়, L/√3। এটা হচ্ছে চক্রগতি ব্যাসার্ধ।
অনুরূপভাবে আরেকটা মজার ব্যাপার হচ্ছে এটাই বেশি আসে, আর যদি একটু অন্যরকম আসে তাহলে দেখো সিলিন্ডার অথবা চাকতি, সিলিন্ডার অথবা চাকতি আকৃতির কোনো বস্তুর ক্ষেত্রে জড়তা, রিজিড বডি, এগুলো শক্ত বস্তু মনে রাখবে, যেমন আমাদের কম্প্যাক্ট ডিস্ক, সিডি, তারপরে এরকম গোলাকার বা আয়তকার যে কোনো বস্তুর ক্ষেত্রে আমরা যখন জড়তার ভ্রামক নির্ণয় করতে চাই, সেই ক্ষেত্রে আমরা বলবো সিলিন্ডারের ক্ষেত্রে জড়তা I = হাফ এম আর স্কয়ার ব্যাসার্ধ। আর যদি আমরা এটা সিলিন্ডারের ক্ষেত্রে এবং তোমার চাকতির ক্ষেত্রে প্রযোজ্য, এবং বিভিন্ন আকৃতির জড়তার ভ্রামক তোমার নির্ণয় করতে হবে, তাদের বইগুলোতে লক্ষ্য করে তোমরা বুঝতে পারবে। আমরা আশা করি জড়তার ভ্রামক কীভাবে নির্ণয় করা হয় এবং জড়তার ভ্রামক থেকে কীভাবে তোমার চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করা যায় আমরা সেই পদ্ধতি শিখিয়ে দিলাম। এখান থেকেও তোমরা চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করতে পারবে, কারণ এটা লিখতে পারবো এম কে স্কয়ার = কি হাফ এম আর স্কয়ার। তাহলে এখানে যদি এম কেটে দাও তাহলে কে = হবে তোমার r/√2। এটা হচ্ছে কি সিলিন্ডার অথবা চাকতির ক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধ। আমরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এরপরে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আসলে শেষ করা বড় কঠিন, আমরা আরেকটু আলোচনা করছি ব্যাংকিং কোণ এর ক্ষেত্রে তোমাদের একটু আলোচনা করব। আমি একটু সহজ পদ্ধতি শিখে দেওয়ার চেষ্টা করব। ব্যাংকিং কোণের ক্ষেত্রে কেন্দ্র তোমরা জানো যে কোনো রাস্তার মোড় এইভাবে ব্যাংকিং করে দেওয়া থাকে, বাঁকা থাকে। তুমি লক্ষ্য করে দেখবা ঢাকা থেকে সিলেট তুমি যাও, যে কোনো মোড়গুলো এরকম উঁচু, বাহির দিয়ে থাকে নিচু, বাহির দিয়ে থাকে উঁচু, ভিতর দিয়ে নিচু দেয়। বিশেষ করে রেল লাইনের দিকে লক্ষ্য করবা। এরপরে যদি তুমি আরও বুঝতে চাও তাহলে রোলার কোস্টার, তোমরা যারা বিভিন্ন ফ্যান্টাসি কিংডম অথবা নন্দন পার্কে অথবা যমুনা ফিউচার পার্কে যদি গিয়ে থাকো তাহলে তুমি লক্ষ্য করে দেখবে যে রেল লাইনের যেই তোমার রোলার কোস্টার যখন চলে, বাহিরের পাতটা নিচের পাত দেখবা নিচু, বাহিরের পাত উঁচু। তাই এখানে ত্রিভুজ আকৃতি দেখো, এরকম ত্রিভুজ আকৃতি থাকে, এই যে এরকম উঁচু থাকে, এরকম এই যে রেল লাইনটা এই যে এরকম থাকে, এটা একটু তোমাদের খেয়াল করতে হবে। তাহলে একটু উঁচু থাকে, কেন উঁচু থাকে? তুমি সাইকেল চালিয়ে যাও, মোটর সাইকেল চালিয়ে যাও, তাহলে তুমি নিজে সহ বেঁকে যাচ্ছ। কিন্তু যদি 3 চাকার গাড়ি চালাও, যদি তুমি একটা রিক্সা চালাও, যদি তুমি প্রাইভেট কার চালাও, যদি তুমি 4 চাকার যে কোনো গাড়ি চালাও, ড্রাইভার যদি শুয়ে পড়ে তাহলে গাড়ি কোনো সময় ইয়া হবে, বাঁকবে না। এই জন্য ঠিকাদাররা যখন রাস্তা তৈরি করে তখন তারা তোমার রাস্তাটা ওইভাবে তৈরি করা হয় যেন কেন্দ্রমুখী বল পাওয়া যায়। এই ঢালু দিয়ে যদি আসে তাহলে এদিকটা উঁচু এদিকটা নিচু, তাহলে হচ্ছে একটা কেন্দ্রমুখী বল পাওয়া যায়। আমি এটা একটু এক্সাম্পল তোমাদের দিচ্ছি। সেটা কি দেখো, সেম এটা হচ্ছে একটা দেখো রাস্তা দিয়ে সাইকেল আর এই সাইকেল চালাচ্ছে। তুমি যে এই যে সাইকেল আর যে বেঁকে যায় তাহলে এটা হচ্ছে আর। তাহলে এই আরটা কি হবে? যদি তুমি অবিলম্বের সাথে থিটা কোণে বেঁকে যায় তাহলে এটা হবে কি আর কস থিটা। হ্যাঁ, আমরা তোমাদের এটা হবে আর সাইন থিটা, আর এটা হবে আর কস থিটা। এই ভুলটা অনেকেই করো কিন্তু, যে এইটা তো লম্ব হওয়ার কথা, আসলে এটা লম্ব হবে না। কেন? আমরা শিখিয়েছি তোমাদেরকে যার সাথে অ্যাঙ্গেল সে কি সিঙ্গেল এবং ভূমি, এটা মনে রাখবে। যার সাথে অ্যাঙ্গেল সে কি ভূমি, এখানে যার সাথে অ্যাঙ্গেল সে ভূমি, এখানে অ্যাঙ্গেলটা কার সাথে? এটার সাথে, এই জন্য এটা হচ্ছে কি ভূমি। তাহলে নিচে কাজ করে W = কি mg, আর এখানে R = F = mv² কি আর। এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। অর্থাৎ যখন সাইকেল আর এই সাইকেল চালিয়ে যায় তখন সে যখন বেঁকে যায় তখন তার আর কস থিটা তার ওজনকে প্রশমিত করে এবং আর সাইন থিটা কী করে? তাকে ঘুরে যাওয়ার জন্য সাহায্য করে, কেন্দ্রমুখী বলের যোগান দেয়। আর সাইন থিটা তাকে কেন্দ্রমুখী বলের যোগান দেয়। তাহলে কত কোণে ব্যাংকিং তৈরি করতে হবে সেটা তুমি ভূমির সাথেও করতে পারো, অবিলম্বের সাথেও করতে পারো। তাহলে সেক্ষেত্রে জেনে রাখবা tan θ = b² কি rg, অর্থাৎ সাইন থিটা বাই কস থিটা। তাহলে থিটা = কি tan ইনভার্স b² rg। এখানে সবচেয়ে বড় যে ভুলটা তোমরা করো, অনেক সময় বলে যে ব্যাংকিং কোণ না থাকলে তাহলে রাস্তা দিয়ে গাড়ি বাঁকাতে হলে কিসের প্রয়োজন? ঘর্ষণ বলের প্রয়োজন হবে, মনে রাখবে। অর্থাৎ যদি ব্যাংকিং কোণ না থাকে তাহলে এটা হবে μ = কি b² rg। তাহলে নিরাপদ বেগ হচ্ছে √μrg। আমরা আশা করি এটা তোমাদের জন্য যথেষ্ট সহায়ক হবে বলে আমি মনে করি। এখন যদি তোমাকে বলে
যে অনেক সময় আরেকটা জিনিস তোমাদের একটু সমস্যা হয়, সেটা হচ্ছে দেখো যে রেল লাইনের ক্ষেত্রে বা ব্যাংকিং কোণের ক্ষেত্রে অনেক সময় তোমাকে বলা হয় যে থিটা ইকুয়াল টু, থিটার মান ক্ষুদ্র হলে টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা। তুমি একটু খেয়াল করো তো, এটা যদি হয় এইচ, এটা যদি হয় এল, দুই পাতের মধ্যবর্তী দূরত্ব রেল লাইনের, হ্যাঁ, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি এইচ বাই এল, তাই নয় কি? এরপর আমরা জানি টেন থিটা ইকুয়াল টু বি স্কোয়ার বাই কি আর জি। তাহলে এইখানে এই সাইন থিটা টেন থেকে কখন হবে? তোমরা অনেক সময় এই সূত্রটা ইউজ করো, থিটা এর মান ক্ষুদ্র হলে টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা হয়। সেটা কি? এই যে দেখো টেন থিটা মানে কি সাইন বাই কস, তাহলে কজের মান জিরোর কাছাকাছি মানে জিরো, কস জিরোর কি মান ওয়ান, তো ওয়ান যদি হয় তাহলে সাইন থাকে না বলো। এই জন্য তোমরা যারা বি স্কোয়ার বাই আর জি ইকুয়াল টু এইচ বাই এল সূত্র ইউজ করো, আমরা তাদের পরামর্শ দিব এবং সঠিক ফুল মার্কস পাওয়ার জন্য বলবো থিটা এর মান ক্ষুদ্র হলে এই কথাটা বলতে হবে, বলেই এই সূত্রটা ইউজ করতে হবে। যদি তোমরা এই কথাটা না বলো আর এই সূত্র ইউজ করো, তাহলে যদি তোমাকে এক্সামিনার নাম্বার 0 দেয়, কিছু বলা থাকবে না, কারণ তুমি কোথা থেকে এই সূত্র পেয়েছো। তোমার মূল বই এই সূত্র কি পুরোপুরি ব্যাখ্যা নেই, কিন্তু তুমি যখন থিটার মান ক্ষুদ্র হলে তাহলে এই ব্যাখ্যা ঠিক আছে। তার মানে এই সূত্রটা যখন ইউজ করবে তখন অবশ্যই থিটার মান ক্ষুদ্র হলে সাইন থিটা ইকুয়াল টু টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা, এই কথাটা বলে আমরা বি স্কয়ার আর ইকুয়াল টু এইচ বাই এল। এখানে একটু খেয়াল করবে, একটা রাস্তা দিয়ে তুমি 20 মিটার পার সেকেন্ড বেগে যেতে পারো। এখন তোমাকে বলা হলো আমি 25 মিটার পার সেকেন্ড বেগে যেতে চাই, তাহলে কি রাস্তার গঠন প্রকৃতি কিরূপ পরিবর্তন করতে হবে? একদম ইজি ব্যাপার, লক্ষ্য করো। আমরা এখানে বলবো উচ্চতা ঠিক রেখে ব্যাসার্ধ কি পরিবর্তন করে। আগে একটা ব্যাসার্ধ ছিল না, আমি যে বলি পরিবর্তিত ব্যাসার্ধ আর প্রাইম, আর সব ঠিক আছে। তুমি যেতে চাও 25-এ 20-এর জায়গায় 25 দাও এখানে, আর এখানে কি করো আর এর জায়গায় যা ছিল তাই দাও। আমরা চেঞ্জ করবো আর প্রাইম, আর এইচের জায়গায় বসাও, এল এর মানগুলো বসাও। আমরা নতুন আর প্রাইম পাবো কিনা বলো তো? তা না বলতে পারি ব্যাসার্ধ এত পরিবর্তন করতে হবে, দুটো চেঞ্জ করো। আবার ব্যাসার্ধ ঠিক রেখে উচ্চতা পরিবর্তন করে, ব্যাসার্ধ ঠিক রেখে আমরা উচ্চতা পরিবর্তন করি, তাহলে সেখানে আমরা উচ্চতা কি আগে একটা ছিল বলি পরিবর্তিত উচ্চতা থেকে এইচ প্রাইম সব ইউজ করো, বি এর মান ইউজ করো, যেটা যেতে চাও তুমি 25-এ যদি যেতে চাও, আর আর এর মানটা তুমি যা দেওয়া আছে তা ইউজ করো। তাহলে এখানে অবশ্যই তুমি কি নতুন একটা এইচ প্রাইমের মান পেয়ে যাবা। দুটা বিয়োগ করলে কি হবে যে উচ্চতা ঠিক রেখে এত ব্যাসার্ধ পরিবর্তন করতে হবে, ব্যাসার্ধ ঠিক রেখে এত কি উচ্চতা পরিবর্তন করতে হবে। তাহলে আমাদের কি এই উদ্দীপকগুলো সহজে আমরা আনসার করতে পারবো। অনেক সময় বলে যে রাস্তার একটা মোড় পার হওয়ার জন্য নিরাপদ বেগ 20 কিলোমিটার পার আওয়ার। একজন লোক এত কিলোমিটার পার আওয়ার বেগে গেল, সে কি নিরাপদ? সে কি অ্যাক্সিডেন্ট করবে কিনা বা দুর্ঘটনা থেকে রক্ষা পাবে কিনা? সহজ ব্যাপার। তোমরা এখানে 10 থেকে বি স্কয়ার আর জি, এখানে তোমরা বি ইকুয়াল টু লিখে দিবা √10 থিটা ইন্টু আর জি। তাহলে এই বিটা হচ্ছে তোমার কি নিরাপদ বেগ। এই বিটা কি বলো তো? নিরাপদ বেগ। নিরাপদ বেগ মানে কি এই বেগে তুমি যে বেগে দ্বারা রওনা দিচ্ছে তুমি ওই বেগ দরকার নাই, তুমি রাস্তার এইখানে ক্যারেক্টারগুলো দাও, ব্যাসার্ধ দেওয়া আছে, থিটার মান বাড়ি করো, সাইন থিটা দেওয়া, থিটার মান বের করলে অবশ্যই কি সাইন থিটা ইকুয়াল টু এইচ বাই এল দিয়ে বের করবে যদি এই মান দেওয়া থাকে। তাহলে তুমি এখানে মান বসালে, যদি মনে করো 20 মিটার পার সেকেন্ড বেগে যেতে বলে, এখন সে গিয়েছে মনে করো 22 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে অবশ্যই কি হবে? অ্যাক্সিডেন্ট হবে, দুর্ঘটনা থেকে রক্ষা পাবে না। আমি কি তোমাদের বোঝাতে পারলাম? এবার একটু খেয়াল করো, তোমাদের এই অধ্যায় থেকে আমরা এবার তোমাদের জন্য যে অংশটা চিন্তা করি, হতে পারে ব্যাংকিং কোণের সাইডটা আসতে পারে, অথবা সংঘর্ষের অংশ। আরেকটা অংশ হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, সেটা হচ্ছে ফ্রিকশন, ঘর্ষণ যেটাকে বলা হয়। আসলে ঘর্ষণের ব্যাপারটা একটু খেয়াল করলে চলবে। দুইটা ব্যাপার, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক আর হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। তোমরা যদি একটু খেয়াল করো, এখানে দেখো একটা বস্তু আমরা এখানে রেখে দিয়েছি, তাহলে এই বস্তুটা কি হচ্ছে দেখো, তার ভার কেন্দ্র বরাবর কাজ করে, এদিকে কিন্তু কাজ করবে, তাই নয় কি? তাহলে এটা হচ্ছে এফ এস, এটা হচ্ছে তার প্রযুক্ত বল, এটা হচ্ছে এম জি, তার নিচে কাজ করবে, এটা হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া। তাহলে এইটা যদি আমার থিটা হয়, এইটা অবশ্যই থিটা, তাহলে এটা হচ্ছে কি এম জি কস থিটা, আর এটা হচ্ছে বলো তো এম জি সাইন থিটা। এই জিনিসগুলো তোমাদের একটু সমস্যা হতে পারে। তাহলে আমরা কি করব দেখো,
স্থিতি ঘর্ষণ কোণটা হচ্ছে তোমার মিউ, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ ইকুয়াল টু এফ এস বাই আর। আবার গতীয় ঘর্ষণ গুণাঙ্ক কি মিউ, এটা আমরা এস দিব, আর গতীয় ঘর্ষণ গুণাঙ্কের ক্ষেত্রে মিউ কে দিব এফ কে বাই আর। কোশ্চেন হলো স্যার কখন কোনটা ইউজ করব, একটু খেয়াল করো যে এখানে অর্থাৎ একটা আনত তলকে যে কোণে তৈরি করলে বস্তুটা পড়ার উপক্রম হবে, পড়ার উপক্রম পড়ে নাই, সেই সীমান্তিক মানটা হচ্ছে কি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। আর যদি মনে করো কি পরে যাচ্ছে তারপর গতীয় ঘর্ষণ, গতীয় ঘর্ষণ বল বলবো যখন পরে যাবে গতীয় ঘর্ষণ বল, আর পড়ার পূর্বে কি স্থিতি ঘর্ষণ বল। আমরা আশা করে বুঝি। আর এটা হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া, অবিলম্ব প্রতিক্রিয়া দিকে কাজ করতেছে, যেটা কি তোমার এমজি কস্তিক্রিয়া দ্বারা রেখেছে নিষ্ক্রিয় হচ্ছে। তাহলে এখানে অনেক সময় তোমার লক্ষ্য করো যে প্রযুক্ত বল হচ্ছে এফ, বাধাদানকারী বল হচ্ছে এফ কে, তো তোমার লব্ধি বলটা কথা এম এ। অনেক সময় বলে যে বাদানকে বল থাকা অবস্থায় বস্তু ত্বরণ কত, তাহলে এফ মাইনাস এফ কে বাই এম। এভাবে আমরা অবশ্যই কী করতে পারবো যে ত্বরণ বের করতে পারবো ফ্রিকশনের ক্ষেত্রে।